আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমাদের যে ইংলিশ গ্রামার পার্টের টেন্সের ধারাবাহিক ক্লাস চলছিল, সেই ধারাবাহিক ক্লাসকে কেন্দ্র করেই আমাদের আজকের যে পার্টটা আলোচনা করব এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স কিংবা সিম্পল পাস্ট টেন্স। চলো আমাদের এই সিম্পল পাস্ট সম্পর্কে যতটুকু জানার প্রয়োজন আমরা এগুলো জেনে আসি। প্রথমেই দেখো এই টেন্স সম্পর্কে আমরা সংজ্ঞাটা দিব। অতীতকালে কোনো কাজ ঘটেছিল বা হয়েছিল এবং যে কাজের ফল এখন আর বর্তমানে নেই। কোনো একটা কাজ অতীতকালে হয়েছিল কিন্তু এখন আর সেটার ফল বর্তমানে নেই। এরূপ যদি কোনো কিছু বোঝায় বা কোনো সেন্টেন্স বোঝায় সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স বলবো। ওকে, দেখো সহজে তুমি কিভাবে বুঝবা। কোনো বাংলা বাক্য শেষে ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম, ত, তে, তেন। যেমন আমি ভাত খেয়েছিলাম, তো আমি স্কুলে গিয়েছিলাম, আমি মাছ ধরেছিলাম। তুমি এই ধরনের যে কোনো বাক্য ব্যবহার করতে পারো। তার মানে ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম, ত, তে, তেন এমন কিছু যুক্ত থাকলে কিন্তু সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সকে বুঝাবে। ক্লিয়ার হয়েছে? তো ওয়ার্ড দেখে আমরা কিভাবে এটি চিনতে পারি এবং এটা মনে রাখার জন্য একটা কৌশল ব্যবহার করতে পারি, যেমন ওলালা। দেখো তুমি যদি ওলালা কথাটা মনে রাখো তাহলে তুমি পাস্ট ওয়ার্ড দেখেই পাস্ট ইনডিফিনিট টেন্সটা চিনতে পারবা। কিরকম দেখো, ওয়াইতে কিন্তু আমরা ব্যবহার করবো ইয়েস্টারডে, তে অ্যাগো, লং সিন্স, লাস্ট, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ইয়ার, অ্যাজ সন, অ্যাজ পাস্ট বা বিফোর। এগুলো কিন্তু থাকলে তুমি চিন্তা করবে এগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তুমি যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি এই শব্দগুলো পাও, এই ওয়ার্ডগুলো তুমি দেখতে পাও, তাহলে তুমি সাথে সাথে ধরে নিবা এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। বুঝতে পারছো? তোমরা নোট করে নিয়ে রাখতে পারো। তারপরে দেখো স্ট্রাকচারের মধ্যে আমার কি দেওয়া আছে। আমার এখানে তিনটে স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ। প্রথম স্ট্রাকচারে কি দেওয়া আছে? প্রথমেই সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম বা হি টু, তারপরে আদার্স। সাবজেক্ট ওয়াজ ওয়ার, তারপরে আদার্স। সাবজেক্ট হ্যাড, তারপরে আদার্স। তার মানে তোমার দেখে কিন্তু একটু অন্যরকম ফিল হতে পারে যে সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার থাকলেও এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরে হ্যাড থাকলেও এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা কিভাবে হলো? আসলে দেখো আমাদের কিছু স্ট্রাকচার আছে। স্ট্রাকচারগুলো এরকম যে যদি কখনো দেখো যে এই ওয়াজ ওয়ার কিংবা হ্যাড এই দুইটা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ না করে যদি মেইন ভার্ব হিসেবে কাজ করে, যেমন আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। তো আমি একজন ছাত্র ছিলাম, ওয়াজ ব্যবহার করছে। দেখো এখানে আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। এখানে এই ওয়াজ ব্যতীত আর কোনো ভার্ব কিন্তু এখানে ইনক্লুডেড করা নাই। সুতরাং তুমি এটা ধরে নিবা যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স বা এটা পাস্ট ইনডিফিনিট টেন্সই হবে তোমার। কেন? কারণ এই ভার্বটাই একমাত্র ভার্ব যেটা মেইন ভার্বের কাজ করছে। ওকে, বুঝতে পারছো? ক্লিয়ার? এবার দেখো সে ধনী ছিল, সে ধনী ছিল, হি ওয়াজ রিচ। এখানে ওয়াজ ব্যতীত আর কোনো ভার্ব আছে বলো? রিচ মানে ধনী, কিন্তু ওয়াজ ব্যতীত আর কোনো ভার্ব এখানে নাই। আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড এ কার, আই হ্যাড এ কার। তাহলে এখানে হ্যাড ব্যতীত আর কোনো কিন্তু ভার্ব নাই, কার একটা নাউন। তাহলে খেয়াল করে দেখো যে যদি কখনো ওয়াজ ওয়ার কিংবা হ্যাড এইগুলো যদি তোমার মেইন ভার্ব হিসেবে কাজ করে তাহলে সাথে সাথে এটা বুঝে নিবা এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার হয়েছো? ওকে, নেক্সট খেয়াল করে দেখো, আমরা এই বিষয়টা ক্লিয়ার হলাম। মনে রাখতে হবে তোমাদের একটা বিষয়, ভার্ব টু বা ভার্বের পাস্ট টেন্স মানেই পাস্ট ইনডিফিনিট টেন্স। ভার্ব টু যদি থাকে বা ভার্বের পাস্ট ফর্ম থাকে তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ওয়াজ ওয়ার হ্যাড কোন সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে কাজ করলে তা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। ডিড ব্যবহার করলে পরবর্তীতে ভার্বের পাস্ট ফর্ম হয় না, কারণ একই সেন্টেন্সের মধ্যে দুইটা পাস্ট ফর্ম থাকে না। বুঝতে পারছি? যদি কোনো সেন্টেন্সের মধ্যে ডিড তোমরা দেখতে পাও, ডিড ব্যবহার করলে পরবর্তীতে কিন্তু ভার্বের আর পাস্ট ফর্ম তুমি ব্যবহার করতে পারবে না, কারণ একই বাক্যে দুইটি ভার্বের পাস্ট ফর্ম কখনো হয় না। ওকে, ইউজ টুর পরে যদি ভার্ব ওয়ান হয় সেক্ষেত্রে তুমি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবা। ইউজ টু যদি শুধুমাত্র থাকে সেক্ষেত্রে তুমি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবা। ইউজ টু যদি 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 থাকে তাহলে সেক্ষেত্রে তুমি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবা, মানে ভার্ব ওয়ান ব্যবহার করবা। কিন্তু কিন্তু বি ভার্ব, এম ইজ আর, ওয়াজ ওয়ার এগুলোর পরে যদি গেট বা ইউজ টু ব্যবহার করা হয় তারপরে ভার্বের সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রুল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, এটা মনে রাখতে হবে। তার মানে ইউজ টুর পরে সবসময় ভার্ব ওয়ান হয়, কখন ক্ষেত্রে? মডাল ভার্বের ক্ষেত্রে। কিন্তু যদি বি ভার্ব থাকে, আমার বি ভার্বের পরে যদি গেট কিংবা ইউজ টু ব্যবহার করা লাগে সেক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। ভেরি ইম্পর্টেন্ট একটা ব্যাপার, তোমরা মনে রাখো। আরো কিছু স্ট্রাকচার আমাদের কাছে আছে, যেমন অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা দেখো। সাবজেক্ট, ভার্ব টু, তার সাথে আদার্স। আমরা স্বাধীনতা অর্জন করেছি, তো উই অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স, আমরা স্বাধীনতা অর্জন করেছি। এটা হবে উই অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স। তাহলে এটার ক্ষেত্রে আমরা উই অ্যাচিভ থেকে কিন্তু এটি যুক্ত হয়ে অ্যাচিভ হয়েছে, ভার্ব টু ব্যবহার হয়েছে। উই অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স, আমরা স্বাধীনতা অর্জন করেছি। ওকে, নেগেটিভ স্ট্রাকচারের মধ্যে আমাদের কি দেখতে পাবো? দেখো সাবজেক্ট প্লাস ডিডন্ট, ভার্ব ওয়ান, আদার্স। তাহলে রাজু আমাকে ফোন করেনি, রাজু ডিডন্ট ফোন মি বা কল মি। রাজু আমাকে
ফোন করেনি, তাহলে সাবজেক্টের পরে ডিড নট কিন্তু ব্যবহার হয়েছে অটোমেটিক্যালি। তাহলে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ডিড নট। নেগেটিভের ক্ষেত্রে অলওয়েজ ডিড নট ব্যবহার করব। ওকে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে দেখো ডিড শুরুতেই যাবে, তারপরে সাবজেক্ট, ভার্ব ওয়ান, তারপর আদার্স। যেমন রাজুকে আমাকে ফোন করেছিল, ডিডটা কোথায় আছে দেখো সামনে, ডিড তারপরে সাবজেক্ট হচ্ছে রাজু, তারপরে ফোন মে। ডিড রাজু ফোন মে, রাজুকে আমাকে ফোন করেছিল। নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে তুমি একটা ব্যবহার দেখো, ডিডন্ট কিন্তু দেওয়া আছে শুরুতে। তুমি যদি ডিডন্ট শুরুতে না দাও, ডিডন্ট যদি শুরুতে না দাও, তুমি এভাবে লিখতে পারো ডিড রাজু নট, ডিড রাজু নট, এটা এভাবে লিখতে পারো, ডিড রাজু নট ফোন মি। ওকে, ডিড রাজু নট ফোন মি, এভাবে লিখতে পারো। কিন্তু তুমি যদি দেখো যে ডিডন্টটা ব্যবহার করো, তখন কিন্তু ভার্বের সাবজেক্টের পরে আর কিন্তু নট ব্যবহার করতে পারবো না, এটা সংক্ষিপ্ত রূপ, এটা ব্যবহার যদি করো। ওকে, তার মানে ডিড যদি শুধু ব্যবহার করি তাহলে রাজুর পরে নট ব্যবহার করতে হবে, আর যদি ডিডন্ট ব্যবহার করি তাহলে আর নট ব্যবহার করা লাগবে না। ডিডন্ট রাজু ফোন মি, ফোন মি, বুঝতে পারছি সবাই? ক্লিয়ার? ওকে, এরপর দেখো অতীতকালের অনিয়মিত কিছু অভ্যাস যদি থাকে, তোমার একটা বিষয় খেয়াল করো, অতীতকালের অনিয়মিত অভ্যাস, যে কাজটা তুমি মাঝে মাঝে করতা, সবসময় করতে না, অতীতকালের ক্ষেত্রে তুমি এটা বলতে পারো। যেমন ইউজ টু বা উড এর ব্যবহারের ক্ষেত্রে সুন্দর করে এই স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে, দেখো সাবজেক্ট প্লাস ইউজ টু বা উড প্লাস ভার্ব ওয়ান প্লাস আদার্স। তাহলে দেখো তাহসিন গাছে পানি দিত, কিভাবে দিত? মাঝে মাঝে দিত, অনিয়মিত নয়, অনিয়মিত ভাবে দিত। তাহলে তাহসিন ইউজ টু বা উড ওয়াটার দ্য ট্রিজ। ক্লিয়ার? রাজু কঠোর পরিশ্রম করতো, কঠোর পরিশ্রম মাঝে মাঝে করতো। রাজু ইউজ টু বা উড স্টাডি হার্ড। ওকে, এই দুটি বাক্যর দ্বারা অনিয়মিত বা মাঝে মাঝে করা হতো এমন অভ্যাসকে বোঝাচ্ছে। অতীতের দিন তারিখ বা বছর থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে দেখো অতীতের কোনো দিন তারিখ যদি থাকে, মিস্টার হাফিজ 1992 সালে এই কারখানাটি প্রতিষ্ঠা করেছিল, অতীতের একটা তারিখ দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করবা। বইটি 1995 সালে প্রকাশিত হয়েছিল, এটার ক্ষেত্রেও কিন্তু একটা অতীতের ডেট দেওয়া আছে, নির্দিষ্ট ডেট। তার মানে অতীতের দিন তারিখ বা বছর থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? তো এইটুকু তোমরা একটু পজ করে হলেও তোমার ক্লাসটা নোট করবা খাতায়, এবং তুমি আবার পড়বা। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার বেনিফিট হবে, তুমি এই বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারবা। এখানে কিন্তু ইউজ টু এবং উড এর ব্যবহারটা শিখলা দুইটা, যে ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করব। যদি তোমার ইউজ টুটা মডেল ভার্ব হিসেবে ব্যবহার হয়, তারপরে ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে। যদি তোমার অক্সিলারি ভার্ব বা বি ভার্বের পরে যদি ইউজ টুটা ব্যবহার হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত করতে হবে। এই বিষয়টা মাথায় রাখবা, আর তোমরা পুরো ক্লাসটা কিন্তু নোট করে রাখতে পারো। ওকে, তো আগামীতে আরো আমরা নতুন একটা সিরিজ নিয়ে চলে আসবো তোমাদের কাছে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকবা। থ্যাংক ইউ ভেরি মাচ।